গল্প ভুতুড়ে দাঁড়িয়ে হর স্টোরি। তো হ্যালো দর্শক শ্রোতা ও লিসেনার বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আরও একটি নতুন এপিসোডে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন কিছু ঘটনা নিয়ে, যে ঘটনাগুলি শুনলে আপনারা নিশ্চয়ই মজা পাবেন। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে যে ঘটনাটি বলবো সে ঘটনা হলো ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য, ব্ল্যাক ম্যাজিক নিয়ে মূলত সেই ঘটনাটা। আর এই ঘটনাটা আমি নিজে সংগ্রহ করেছি আমার এক বন্ধুর কাছ থেকে, তার দাদুর সাথে ঘটা মূলত এই ঘটনাটা। তো শুরু করছি এখনকার সেই ঘটনা। গল্প ভুতুড়ে দাঁড়িয়ে হর স্টোরি। এটা আজ থেকে অনেক দিন আগের কথা, মূলত 80 থেকে 82 সালের মধ্যে ঘটা এই ঘটনা। তো ঘটনা শুরুর সময় বলে রাখি, আমার দাদা আর দাদার ভাই, ওরা ছিল 2 ভাই। তো 2 ভাই একসাথেই থাকতো, এক বাড়িতেই। আমার দাদা সব কাজ কাম করতো বা সব কিছু করতো, সে ছিল কাজ কাম করতো। আর দাদার যে ভাই, সে কখনো কাজ কাম করতো না, মানে তার মন যেটা চাইতো সে সেটাই করতো, কাজ কাম করতো না। এইভাবেই কাটতে থাকে সময়কাল। দাদু তো কাজ কাম করতেছে, এটা করে সেটা করে, ব্যবসা বাণিজ্য সব কিছুই করে। দাদুর ভাই, সে তো তার মনে যেটা চায় সেটাই করে। তো সে স্কুল তো যায় না, আর বাজে ছেলেপেলেদের সাথে ঘুরে, আর সিনেমা দেখা, এটা করা সেটা করা, এইভাবেই সে সময় কাটায়। তো দাদু তাকে বলে কিছু একটা করতে, কারণ এভাবে করলে তো হবে না, তাকে কিছু একটা করতে হবে, সারা জীবন তো এইভাবে চললে হবে না। কামাই রোজগার করতে বলে আমার দাদুর ভাইকে। সে ভাবে কিভাবে কামাই করব। তো ভাবতে ভাবতে সে ভাবলো যে আমি কালো জাদু করা শিখবো, সেগুলা শিখে আমি ওখান থেকে সহজে কামাই করতে পারবো, মানুষের সাথে কালো জাদু করে কামাই করতে পারবো। তো যেটা বাবা সেটাই কাজ, সে কালো জাদু শিখবো, কিন্তু কিভাবে শিখবো, কার কাছে গেলে শিখবো। সে সব কবিরাজের কাছে খোঁজ লাগায় এবং কবিরাজের কাছে যাওয়া শুরু করে। এইভাবে কবিরাজের কাছে যেতে থাকে, সকল কবিরাজের কাছে যায়। কোনো কবিরাজ কি আর সহজে কখনো কালো জাদু শেখায়? তার পরিচিত কোনো কবিরাজও ছিল না, সে কালো জাদু শিখতে পারতো না। তো এইভাবেই ঘুরতেছে, কাটতেছে দিন। হঠাৎ করে এলাকার মধ্যে বেদেরা আসে। তো বেদেনিরাও কিন্তু অনেক সময় অনেক কালো জাদু পারে। দাদু ভাবলো একটা বেদেনির সাথে কথা বলে আমি ওদের কাছ থেকে কালো জাদু করা শিখবো। তো যে কাজ সেই কথা, সে বেদেনিদের বাড়িতে এনে খাতির যত্ন করে খিলান দিলেন, তাদের বাচ্চা সহ সবাইকে খিলান দিলেন করে, যাতে তার কাছ থেকে কালো জাদু শিখতে পারে। কিন্তু বেদেনিরাও ছিল খুব চালাক, তারা কখনো দাদুর ভাইকে কালো জাদু শেখাতে চাইতো না। তো এইভাবেই কাটতেছিল সময়। দাদু তো খালি কোন জায়গায় কালো জাদু করা শিখবো, কার কাছে গেলে
কালো জাদু করতে পারবো, শিখতে পারবো, এই চিন্তাতে তার দিন কাটতে লাগলো। সে অনেক খোঁজাখুঁজি করার পর একটা খবর পেল যে উত্তরপাড়ার ওই সাইডে কালী মন্দির, কালীতলায় কালী মন্দিরের ওই জায়গায় এক সাধু বাবা এসেছে। সে কালো জাদু করতে পারে। বলে রাখা ভালো, ওই কালী মন্দিরের ওই সাইডে কালী পাড়ায় মানুষ কখনো যেত না, দিনের বেলা হতো যেতে ভয় পাইতো। অবস্থাটা এরকম ছিল, ওই জায়গাটা ভুতুড়ে, খুব ভুতুড়ে ছিল। মানুষ সহজে ওই জায়গা মারাতো না, বা মানুষ ওই জায়গায় যেতে চাইতো না। দিনের বেলা মানুষ গেলে 4-5 জন লোক সাথে করে নিয়ে তারপরে ওই দিক যেত। বুঝতে পারতেছেন কিরকম ভয়ের জায়গা। তো দাদুর ভাই এভাবেই চলতেছে, শুনলো ওই জায়গায় এক সাধু বাবা আসে। সে ওই জায়গায় থাকে ওই কালী মন্দিরে, দেখি তার কাছে গেলে শিখতে পারি কিনা। তো দাদু আর তার এক বন্ধু মিলে ভাবলো যে ওই কালী মন্দিরে গিয়ে সাধু বাবার সাথে কথা বলবে। তো যা বাবা তাই কাজ। একদিন তার বন্ধু আর দাদার বন্ধু আর দাদা মিলে গেল ওই জায়গায়। গিয়ে সে দেখলো সত্যি একজন সাধু বাবা আছে। তো সাধু বাবাকে বললো, সাধু বাবা, আমরা তো কালো জাদু শিখতে চাই, আপনি কি বলেন? যদি একটু দয়া করে আমাদের কালো জাদু শেখাতেন, আমরা খুব কৃতজ্ঞ থাকতাম আপনার সাথে। আপনি একটু দয়া করে আমাদের কালো জাদু শেখান। তো তান্ত্রিক ভাবলো, তোমরা কালো জাদু শিখতে চাও, কিন্তু কালো জাদু করা তো অনেক কঠিন, বা এগুলা শেখা, তন্ত্রমন্ত্র শেখা খুব কঠিন কাজ। তোমরা কি এগুলা করতে পারবে? দাদু বলল, আমি পারবো। দাদুর বন্ধু বললো, পারবো। কিন্তু ওই সাধু বাবা বলল, এটা সহজ কাজ না, এটা করা খুব কঠিন কাজ। তোমরা দেখো, এটা করতে পারবা না। আসলে তান্ত্রিক হওয়া বা জাদু শেখা, ব্ল্যাক ম্যাজিক করা, এগুলা সহজ কোনো কাজ না। তো দাদু বলল, যত কঠিনই হোক আমরা করব, কারণ আমাদের এটা শেখাই লাগবো। তো তান্ত্রিক বলল যে তোমরা আজকে যাও, পরে তোমরা আসো, আমি এই বিষয় নিয়ে ভেবে দেখব। তারা দুজন চলে গেল। তো তারপরের দিন আবার দাদুর বন্ধু আর দাদু মিলে সেই তান্ত্রিকের কাছে গেল। তো তান্ত্রিক বলল, এটা শিখতে চাও, এটা খুব কঠিন কাজ। তো তোমরা যদি এটা শিখতে চাও, অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। তোমরা যদি পরীক্ষা দিতে চাও, তাহলে আমার সাথে আগামী কালকে এসো, আমি তোমাদের পরীক্ষা নেব। তোমরা যদি সেই পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে আমি তোমাদের কালো জাদু শেখাবো। তো দাদু তো খুশি হয়ে গেল, দাদুর বন্ধু সহ। সেই খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেল। পরের দিন আনুমানিক রাত 12টার দিক দাদু আর দাদুর বন্ধু মিলে সেই তান্ত্রিকের কাছে, ওই কালীবাড়ির কালী মন্দিরে তান্ত্রিকের কাছে চলে গেল। বলে রাখা ভালো, ওই তান্ত্রিক ওই কালী মন্দিরের ওই জায়গায় এক বট গাছের নিচে থাকতো। বট গাছটা অনেক পুরনো, অনেক ভয়ানক। তো রাত 12টার সময় ওই জায়গায় গেল। যাওয়ার পরে তান্ত্রিক বলল, কোথায় তোমরা?
দুজন লোক এসেছে, তাদের বসার ব্যবস্থা করো। তো দাদু আর দাদুর বন্ধু দেখলো যে গাছের ভেতর থেকে লতার মতো দুইটা সাপ বেরিয়ে এসে পেঁয়াজ দিয়ে তুলের মতো হয়ে দুই সাইডে দুইটা তুলের মতো হয়ে পেঁয়াজ দিয়ে ওইভাবে হলো। তান্ত্রিক বলল, তোমরা দুজন এটার উপরে বসো। দাদুর বন্ধু এটা দেখায় তো ভয়ের সুদনে ওরে মা গো বাঁচাও গো, এই কথা বলে ভয় সে পালিয়ে গেল। দাদু ভয় না পেয়ে ওই সাপ পেঁচিয়ে বসার মতো একটা তুল বেঁধে দিয়েছে, ওটার মধ্যে বসলো। তো দাদু বসার একটু পরেই দেখলো যে এটা কোনো সাপটা পিছনে একটা কাঠের গুড়ির মতো। তো তান্ত্রিক বলল, তুই তো ভয় পেলি না? দাদু বলল, আমি ওসব ভয় টয় কিছু পাই না। তো এই কথা বলে ওটার মধ্যে বসলো। তান্ত্রিক বলল, তুই আসলে সাহসী লোক, তোকে দিয়ে হবে, তুই আসলে পারবি। আমি ভাবছিলাম তুই ভয় পাবি, কিন্তু না, তুই যখন ভয় পেলি না, তুই পারবি, তোরই আমার দরকার। তো তুই আজকের মতো চলে যা, কালকে আসিস, কালকে থেকে আসিস, তারপরে তোর কোন দিন কি করা লাগবে আমি তো সব কিছু বলে দেব। তুই আসিস, আমার সাথে মাঝে মাঝে এসে দেখা করিস। তো এই কথা শুনে দাদু বাসায় চলে গেল। পরের দিন তার বন্ধুর সাথে দেখা হলো। তার বন্ধু বলল, বন্ধু দোস্ত, তুই আর যাবি না? দাদু বলল তার বন্ধু দাদুকে বলল যে, দেখ দোস্ত, আমি আর এগুলা কালো জাদু টাদু এগুলোর মধ্যে নেই, তুই যদি তোর মনে চায় তুই যাইতে পারিস, যা, আমি এগুলার মধ্যে আর যাব না। এগুলা আমি যে ভয় পাইছি আর ওগুলাতে আমার যে কাজ নেই, আমি যেতে পারবো না। তো দাদু ভাবলো যে আমি একা একা শিখবো, কারণ তান্ত্রিক তো বলেই দিয়েছে যে আমাকে শিখাবে। তো এইভাবে দাদু যেতে থাকলো। কয়েকদিন যাওয়ার পরে তান্ত্রিক একদিন বলল যে, আগামী অমাবস্যার রাতে তোকে দিয়ে আমি আমার একটা পরীক্ষা দেব। তুই যদি ওই পরীক্ষায় পাশ করতে পারিস বা ওটার মধ্যে উত্তীর্ণ হস, তাহলে তুই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক শিখতে পারবি। তো দাদু বলল, ঠিক আছে। আগামী ধরলাম 15 তারিখে একটা রাত্রে সে দাদুকে বলল, তুই রাত 12টার পরে আমার কাছে আসবি। তো যে কথা সেই কাজ, সেদিন দাদু রাত 12টার পরে গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক এক শ্মশানের কাছে এক জায়গার মধ্যে নিয়ে তাকে বলল যে, তোকে আমি এই জায়গায় একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাব। তুই এই যে একটা বৃত্ত এঁকে দিলাম, এটার ভিতরে তোকে থাকা লাগবো। এখন থেকে শুরু করে রাত আনুমানিক ভোর 5টা পর্যন্ত বা ফজরের আজান পর্যন্ত এটার ভিতরে থাকা লাগবো। বাহিরে অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু দেখতে পারবি, কিন্তু তুই যদি ভয় পাস আর এখান থেকে যদি বেরোস, তাহলে তোর মৃত্যু অবধারিত, আর কিছুই শিখতে পারবি না। তান্ত্রিক বলে একটা মন্ত্র শিখায় দিয়ে তাকে একটা গন্ডি এঁকে দিয়ে ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে তান্ত্রিক চলে গেল। আর বলল, 1 পা তোলা করে ঘন্টাখানিক থেকে এই মন্ত্র পড়তে থাকবি, তারপর অনেক কিছু দেখবি, ভয় পাবি না। আজান দেওয়ার পরে
আমি এসে তোকে নিয়ে যাব। তো দাদু ওই কাজই করলো। আনুমানিক রাত 1:30টার সময় দাদু ওই জায়গায় ওই গন্ডির ভিতরে ঢুকে এক পা উঁচু করে মন্ত্রটা পড়া শুরু করলো। তো দাদু মন্ত্র পড়তেছে চোখ বন্ধ করে। তো পড়তে পড়তে হঠাৎ দাদুর মনে হলো যে তার কাছে মনে হয় জমিটা কাঁপতেছে বা ভূমিকম্প হইতেছে। দাদু আবার ভাবলো যে ভূমিকম্প হয় নাকি এখন। তো সে দেখলো যে না, কোনো কিছু বড় সড়ো একটা হাতির মতো কিছু বা অন্য কিছু এলে, যেমন মাটিতে পা রাখলে বা ট্রেন গেলে একটা মানুষ সাইডে দাঁড়িয়ে থাকলে যে মাটি যেভাবে নড়ে ওইভাবে নড়তেছিল। দাদু ভাবলো যে দেখি তো কি। দাদু একটু চোখ খুলে মন্ত্র পড়তেছে আর দেখতেছে। দাদু যেটা দেখলো সেটা দেখার জন্য দাদু কোনোভাবেই তৈরি ছিল না, বা দেখতে সত্ত্বেও সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখলো যে দূরে একটা অবয়ব, যেটা 5টা বা 7টা হাতির সমান অনেক বড় একটা অবয়ব, হাতির মতনই কিন্তু সুরটা ছোট, সেটা ওইভাবে থপাত করে পা ফেলে দাদুর দিকে এগিয়ে আসতেছে। আনুমানিক দাদুর থেকে 5 থেকে 7 হাত দূরে এসে ওইটা দাঁড়িয়ে যায়। আর চক্র আকারে চতুর সাইড দিয়ে দাদুর ওই যে হাতির মতো অবয়বটা ঘুরতে থাকে আর ভয় দেখাতে থাকে। দাদু তো জানে এগুলা সব মায়াজাল, এটার থেকে বেরোলে বা এটা দেখে ভয় পেলে আজকে আমার জীবন শেষ, আমার তান্ত্রিক হওয়ার স্বপ্ন সেটাও শেষ। দাদু ওই অবস্থাতে থেকেও কুণ্ডির ভিতরে থেকেই দাদু ভয় না পেয়ে মন্ত্র পড়তেছে আর দেখতেছে। এইভাবে চলতে চলতে আধা ঘন্টা বা 30-35 মিনিটের মতো ওইটা ঘুরতে ঘুরতে ওইটা এইভাবে চলে গেল আবার ওই দিক দিয়ে। তো দাদু আছেই। তারপরে এইভাবে কিছুক্ষণ থাকতে থাকতে আবার সে দেখে বিশাল দেহ, মানুষের মতো একটা অবয়ব ওই দিক থেকে আসতেছে। আর দাদুকে দেখে বলতেছে, এখান থেকে বাড়াও, যা পালিয়ে যা, বাড়া। তো দাদু ভাবতেছে যে এইগুলা তো সব মায়াজাল, এখান থেকে বের হলে তো আমি বাঁচবই না, আমি এখানের মধ্যে থাকবো, যত কিছুই হয়ে যাক। তো দাদু এইভাবে আছে। তারপরে আরো একটা এরকম অবয়ব এসে 2টা মিলে দাদুর ওই সাইডে মারামারি শুরু করলো। এমন মারামারি শুরু করলো যে ওইটা এমনভাবে দাদুকে প্রভাবিত করতেছে যে দাদু ওইগুলা দেখে জানি ভয়ে দাদু ওখান থেকে পালিয়ে যেতে চায়। পালিয়ে যেতে গেলেই তো সে গন্ডির বাইরে যাওয়া লাগবে, সে গেলেই তো সে শেষ হয়ে যাবে। তো দাদু ভয় না পেয়ে ওই জায়গাটায় দাঁড়িয়ে ওগুলা দেখতেছে। এমনভাবে ওই 2টা মানুষের মতো বিশাল দেহে অবয়ব মারামারি করতেছে। মনে হয় এক্ষুনি দাদুর গায়ের মধ্যে ওই 2টা এসে পড়বে, কিন্তু অদৃশ্য এক কোনো শক্তির কারণে সেটা দাদুর সামনেও আসতে পারতেছে না। মানে 2-4 হাত 5 হাত থেকে ওরা সেইভাবে মারামারি করতেছে। মারামারি করতে করতে শেষে এক সময় সে ওই অবয়ব 2টা একটা বলে ওঠে যে, তুই অনেক সাহসী রে, আমি ভাবছিলাম যে তুই এগুলো দেখার পরে এখান থেকে বের হয়ে যাবে, কিন্তু তুই অনেক সাহসী, আসলে তুই ভয় পাইলি না, তোর সাহস আছে বলতেই হবে। এই কথা বলে ওই 2টা যে দিক দিয়ে আসছিল ওই দিক দিয়ে চলে গেল।
বোঝাবার পরে দাদু ভাবলো যে এখন একটু বাড়াই, তখনও কিন্তু আজান দেয় নাই। দাদু ভাবলো যে একটু বাড়াবো, তখনই বাড়ানোর জন্য যে দাদু একটু গ্রসন হয়েছে, তখনই মনে হয় সাইড থেকে বাঘের গর্জন। বাঘ যেরকম জোরে জোরে ডাকে ওই রকম ডাকতেছে। দাদু ভাবলো যে কি হলো, বাঘ ডাকে কই থেকে। দাদু তো বুঝতেই পারলো যে এগুলা সব মায়াজাল। সে ওই জায়গাতে থেকে এইভাবে বাঘ আরো আধা ঘন্টার মতো ডাকলো। আনুমানিক আজানের আগ পর্যন্ত এইভাবে চলতেই থাকলো। দাদু ভয় পেল না, এইভাবেই সে ওই জায়গাত দাঁড়িয়ে থাকতে থাকতে আজান দিল। তারপরেও দাদু বের হলো না। তারপরে দাদু যখন দিনের আলো ফুটলো তখন দাদু বের হলো। বের হওয়ার আগে তান্ত্রিক এসে দাদুকে নিয়ে গেল। তো তান্ত্রিক বলল, তুই সফল হয়েছিস, তুই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিস, তোকে আমি সব কিছু শেখাবো। এই বলে তান্ত্রিক দাদুকে সব কিছু শেখাতে থাকে। আস্তে আস্তে করে দাদু সব কিছু শেখে। তো এইভাবে শিখতে শিখতেই যখন শেখা হয়, দাদু মূলত কাবাডি খেলতো বা গ্রামে মানুষের সাথে বা কালো জাদু করতো, এটা সেটা করতো। দাদু কাবাডি খেলতো। তো কাবাডি খেলার সময় দাদু কালো জাদু করতো। যে লোকটার উপর কালো জাদু করতো সেই লোকটার গায়ে মনে হয় অনেক শক্তি চলে আসতো। যে দলের লোকটার উপরে করতো সেই লোকটা যখন কাবাডি খেলার জন্য ওই সাইডে যাইতো, কেউ তাকে ধরতে পারতো না। যেই ধরতে যাইতো তেই তারা চোখ দিয়ে ধোয়ার মতো বা ওই লোকটার ওই জায়গায় ধোয়ার মতো কিছু দেখতে পেত। ভয়ে সে কখনো যেত না, তো ধরতে পারত না। আবার ওই লোকেরা যখন এই সাইডে আসতো তখন এই লোকে এমনভাবে ধরতো যে ওই লোকগুলা ছুটে যেতেই পারতো না। এই ছিল অবস্থা। তো এভাবেই দাদু চলতেছিল। তো দাদু অনেক কিছু শিখেছিল ওইভাবে ওই তান্ত্রিকের কাছ থেকে। এইভাবে সে কালো জাদু শিখলো। শেখার পর সে অনেক কালো জাদু করতো, সে অনেক কিছু জানতো, সে অনেক বড় কালো জাদুকর হয়ে গেছিল। এই ছিল ঘটনা। তো বন্ধুরা, শুরু করছি দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি অনেক ভয়ানক না হলেও অনেক রহস্যময় একটি ঘটনা, যে ঘটনাটা শুনলেও আপনারা মজা পাবেন। তো শুরু করছি দ্বিতীয় ঘটনা। গল্প ভুতুড়ে দ্য রিয়েল হরর স্টোরি। তো এটা অনেকদিন আগের ঘটনা, আনুমানিক 15 থেকে 20 বছর আগের ঘটনা। আমারই সংগ্রহ করা একটা ঘটনা। এটা আমার এক চাচাতো ভাই আমাকে বলেছিল, তার এক নানার সাথে ঘটে গেছিল এই ঘটনা। তো ঘটনা শুরু করছি। তার নানা নৌকা দিয়ে মাছ ধরতো বা বিলে মাছ ধরতো, দিনে কাজ কাম করতো, রাত্রে মাছ ধরতো। আছে না, দিনে অনেক সময় মানুষ গরু বা ধান কাটা, ধান মারাই বা ক্ষেত খামারে কাজ করে, রাত্রে মাছ ধরে। মাছ ধরাটা তার পেশা ছিল না, তো নেশায় ছিল বলতে হবে। সে এইভাবেই মাছ ধরতো। তো একদিন সে রাত্রে মাছ ধরবে বলে সে কয়েকদিন থেকেই দেখতেছে সবাই রাত্রে মাছ ধরে, অনেক মাছ পায়।
এটা দেখে তো সেও ভাবলো আমিও মাছ ধরবো, কি আর করার, আমাকেও মাছ ধরতে হবে। সে সেই কথা ভেবে নৌকা নিয়ে রাত্রে খাওয়া দাওয়া সেরে নৌকা নিয়ে জাল সামানা সব কিছু নিয়ে বেরিয়ে পড়ল। তো যেতে যেতে সে মাঝ নদীতে গেল, যে মাছ কতক্ষণ ধরলো। ধরার পরে সে ধরতে ধরতে অনেকক্ষণ হওয়ার পরে সে নৌকাতে বসে একটু ঝিমাচ্ছিল। হঠাৎ করে তার ঘুম এসে যায়। সে একটু ঘুমানোর জন্য একটু ওই জায়গায় শুয়ে পড়ে, সে ঘুমিয়েও পড়ে। কতক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে সে তার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে নৌকা ডুবে যেতেছে, পিঠের মধ্যে পানি লাগতেছে। সে ঘুম থেকে জেগে উঠে দেখে সে নৌকা প্রায় অনেক পানি ঢুকেছে, আর নৌকার এক সাইডে একটা কালো অবয়বের মতো বসে আছে। তো সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে বলে যে তুমি যদি পুরুষ মানুষ হও তুমি আমার বাবা হও, আর তুমি যদি মেয়ে মানুষ হও তুমি আমার মা হও। তুমি আমাকে মেরো না। তুমি আমার পুরুষ মানুষ হলে বাবা হও, মেয়ে মানুষ হলে মা হও। তো এই কথা শুনে ওই সাইডের অবয়বটি বলে ওঠে, তুই তো অনেক আমাকে বিরক্ত করিস, অনেক আমার সমস্যা করিস। আমি ভাবছিলাম তোকে মেরে ফেলবো, কিন্তু তুই যখন আমাকে মা বলে ডাকলি, যা, তোকে আমি আর মারবো না। তুই আজকে থেকে এই জায়গাতে মাছ ধরবি, তোর কোনো সমস্যা হবে না, তোর কোনো আর ঝামেলা হবে না, তোর সাথে কখনো কেউ কিছু করতে পারবো না। আজ থেকে তুই আমার ছেলে, তো যা, সমস্যা নাই, তুই মাছ ধর। এই বলে সেই অবয়বটি চলে যায়। আর ওই নানু সে মাছ ধরতে থাকে। তো এইভাবেই মাছ ধরতে থাকে। প্রত্যেক রাত্রে 2-1 দিন পর পর সে মাছ ধরতে যায়। আর ওই অবয়বটার সাথে তার অনেক কথা হয়। ওই নানু তাকে মা বলে ডাকে, আর অবয়বটা তাকে ছেলে বলে সম্বোধন করে। তো এইভাবেই চলতে থাকে অনেক দিন। তো চলতে একদিন রাত্রে সে মাছ ধরতেছিল। হঠাৎ অবয়বটি তার নৌকার এক সাইডে এসে বসে আর মন খারাপ করে থাকে। তো নানু বলে, মা, তোমার কি হয়েছে? তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি কোনো দুঃখ বা কোনো সমস্যা, বা কি তুমি আমাকে মেরে ফেলতে চাও? তুমি কিসের জন্য এমন করে মন খারাপ করে বসে আছো? অবয়বটি বলে, আরে তুই আমাকে মা বলে ডেকেছিস, আমি কি তোকে মারতে পারি? একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো, আমি যে গাছে থাকি ওই গাছটা বিক্রি করেছে মালিকে। ওই গাছটা কালকে কেটে ফেলবে। আমি এখন কই থাকবো, বা আমাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। তো এই কথা শুনে নানু বলে, সমস্যা নাই, আমি দেখবো কালকে গাছ কাটবে না, তোমার কোনো সমস্যা নাই, গাছ কেউ কাটবে না, আমি আছি, সমস্যা নাই তোমার, আমি থাকতে তোমার ওই গাছ কেউ কাটতে পারবে না। এই কথা বলে নানু চলে যায়। অবয়বটিও রাত্রে চলে যায়। সকালে গিয়ে সে ওই গাছের মালিকের কাছে সরাসরি নানু চলে যায়, গিয়ে বলে, আপনার এই গাছ কাটা লাগবে কিসের জন্যে? আমার অনেক টাকার দরকার, আমি এটা বিক্রি করে দিয়েছি, আমি এটা রাখবো না, গাছ বিক্রি করে দিলাম, আমার টাকার দরকার, তাই আমি এই গাছ বিক্রি করে দিলাম। তো নানু বলে, এই গাছ বিক্রি করে দিয়েছেন কত টাকায়? তো লোকটি বলে, 2000 টাকা। আনুমানিক একটা হিসাব বললাম আর কি।
তো নানু বলে, আমি আপনাকে আরো 500 টাকা বেশি দেব, এই গাছটা আপনি কাটেন না, গাছটা আমার জন্য রেখে দেন, আমি এই গাছটা কিনে নিয়েছি আপনার কাছ থেকে, আপনি ওই জায়গা থাকবে গাছটা, আপনি গাছটা কাটবেন না, আমি আপনার টাকা দিলাম, আপনি গাছটা কাটবেন না। তো গাছের মালিক রাজি হয়ে গেল। তো ঠিক আছে, গাছের মালিক রাজি হয়ে গেল। নানু সবকিছু ম্যানেজ করে বাড়িতে চলে গেল। সেদিনও সারাদিন কাজ কাম করে রাত্রে এসে আবারও নৌকা নিয়ে মাছ ধরতে গেল। যাওয়ার পরে সে দেখতে পেল সেই অবয়ব। সে এসে বলে, তুই আমার আজকে যে উপকার করলি, সত্যি তুই আমার ছেলের মতো উপকার করলি, এই উপকারের কথা আমি কখনো ভুলব না। তো নানু বলে, দেখো, তোমাকে আমি মা বলে ডেকেছি, এটা আমার কর্তব্য। তোমার সাথে অনেক দিন থেকে কথা বলতেছি, দেখতেছি তোমার সাথে, তুমি নৌকার মধ্যে থাকলে আমি মাছ অনেক পাই, এটা আমার কর্তব্য। আমি কর্তব্য থেকে গাছটা তোমার জন্য কিনে নিয়ে দিলাম। তো সেই অবয়বটি বলে যে, আজকের থেকে তোর আর কোনো সমস্যা হবে না, তোর যে বিপদ হতো ওগুলো হবে না, পানিতে পড়ে কোনো বাচ্চা মারা যাবে না, বাড়িতে কখনো চুরি হবে না, বা হঠাৎ কোনো বিপদ আপদ তোর বাড়িতে আসবে না, আমি তোকে পাহারা দিব। তো এইভাবেও সেদিন অনেক কথা বলে, অনেক গল্প করে মাছ ধরে নানু বাড়িতে চলে গেল। তো এইভাবেই অবয়বটা তার বাড়ি পাহারা দিত, বা তার সাথে এইভাবেই কথা হতো। তো একদিন নানুর ওই বাড়িতে চোর এসেছিল চুরি করার জন্য। তো চোর এসে দেখে যে বাড়ির কাছে এই যে বড় বড় সিংহের মতো দুটা দাঁড়িয়ে আছে, এটা দেখে ভয়ে চুরি করতে এসে চোর ধরা পড়ে যায়। তো এরপর থেকে নানুর সাথে নানুর সেই অবয়বের দেখা হতো, সে বাড়ি পাহারা দিত, তার সাথেই এইভাবেই সবসময় দেখা হতো আর কথা হতো, সে সহযোগিতা করত, তার সাথে কথা দিত। এইভাবেই চলতেছিল তাদের। চলতে চলতেই নানু এক সময় মারা যায়। তার সাথে এইভাবেই ঘটনাটা শেষ হয়ে যায়। তো সুপ্রিয় লিসেনাররা, দ্বিতীয় ঘটনাটা, প্রথম ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো? নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। এবার শেষ ও তৃতীয় ঘটনা দিয়ে আজকের এপিসোডটি শেষ করব। তো তৃতীয় ঘটনাটাও আমি সংগ্রহ করেছি আমার এক মামাতো ভাইয়ের কাছ থেকে। সেই মামাতো ভাইয়ের বাপের সাথেই ঘটে যাওয়া ঘটনা। তো বেশি কথা না বলে শুরু করছি তৃতীয় ও শেষ ঘটনা। গল্প ভুতুড়ে দ্য রিয়েল হরর স্টোরি। যে ঘটনাটা মাছ ধরা কেন্দ্র করেই। তো ওই মামাতো ভাইয়ের বাবা আমার মামাই হয়ে যায় হোক আর কি, বলে রাখা ভালো। তো ওই মামা মাছ ধরতো, সেও ওই রকম ভাবে মাছ ধরতো, দিনে কাজ কাম করতো, বা রাত্রে একটু সময় সুযোগ হলে কোনোদিন মাছ, মানে বৃষ্টিপাত হলে মাছ, যেদিন বেশি পাওয়া যেত সেদিন সে মাছ ধরতে যেত। তো এরকমই একদিন সে তার চাচাকে বলে যে, চাচা, আজকে তো বৃষ্টি হলো, রাত্রে মনে হয় অনেক মাছ পাওয়া যাবে, তুমি
এক কাজ করো, আমাকে এসে রাত্রে ডাক দিও, দুজন মিলে আমরা মাছ ধরতে যাব। বলে রাখা ভালো, ওই মামা তার চাচাকে বলতেছে এই কথা। তো যে কথা সেই কাজ, সে রাত্রে দুজন মিলে খাওয়া দাওয়া করে সেই চাচা আর আমার মামা দুজন মিলেই ঘুমালো। ঘুমানোর পর আনুমানিক রাত 12টার দিক সেই মামার চাচা মামাকে এসে ডাক দিল, কিরে যাবি না মাছ ধরতে, আয়। এই বলে দুইবার ডাক দেওয়ার পরে মামা উঠে সেই চাচার সাথে যাওয়া শুরু করলো। তো মামা বলল যে, চাচা আপনি অত দূরে কেন, একসাথে আসেন, আমরা দুজন হাঁটতে হাঁটতে যাই, কারণ অত দূরে থাকলে কিভাবে হবে। মামার চাচা মামাকে বলল, সমস্যা নেই, তুই একটু দূরে থাক, আমি সামনেই থাকি, তাড়াতাড়ি যাই, মাছ ধরতে হবে না। তো এই কথা বলে সেই মামা পিছে আর মামার চাচা সামনে যাওয়া শুরু করলো। তো বলে রাখা ভালো, যে জায়গায় মাছ ধরতো ওই জায়গাটা অনেক দোষের, যে জায়গার মধ্যে মানুষ রাত্রে ওই জায়গায় আসলে দেখতো ছোট 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 বাচ্চার মতো দুইটা মেয়ে যেগুলা শাড়ি পরে, লাল শাড়ি পরে ওই জায়গার মধ্যে থাকতো, বা কেউ কেউ দেখেছে ওই জায়গার মধ্যে যে ছোট ছোট দুইটা ছেলের মতো ওই জায়গায় থাকতো। তো ওই জায়গাটাকে সবাই বলতো ঢোলের কাজ, মানে ব্রিজ ছিল না আর কি, ভাঙ্গা ছিল। ওই জায়গায় একটা লোহার সিমেন্ট দিয়ে ঢোল বানায়, বা বড় পাইপের মতো, ওইটা দিয়ে ওই জায়গাতে পানি এক জায়গার সামনের পানি নিচে দিক যেত, ওই জায়গার মধ্যেই মূলত মাছ ধরতো। আর ওই জায়গা নিয়ে তো ভয়ের কাহিনী। তো মামা এইভাবে যাইতেছে, তো হুট করে মামার চোখ পড়ে সেই অভয়কের সামনে থাকা তার চাচার রূপী সেই পিশাচের দিকে। মামা দেখে যে ওই মামা এটা দেখার পরে তো তার বুকের মধ্যে সাত করে ওঠে, দেখে যে তার চাচা এসেছে। এটা আসলে তার চাচা না, তার চাচা মাটির থেকে প্রায় আধা হাতের মতো উপরে দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, মানুষের মতো হেঁটে হেঁটে না, মনে হচ্ছে বাতাসে উড়ে 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 যাচ্ছে। তো এটা দেখার পরে মামা তো বুঝতেই পারছে যেটা কি জিনিস, এটা তো আসলে আমার চাচা না। চাচা বলে আমি যার পিছে পিছে আসতেছিলাম, এটা তো আসলে একটা পিশাচ, যেটা এখনই আমার কোনো দুর্ঘটনা মধ্যে ফালাইতো। তো মামা কি করলো, সে ওটাকে বলতে থাকে, চাচা আপনি যান, আমি আসতেছি, যাতে পিশাচে না বোঝে যে মামা টের পেয়েছে। তো ওইভাবেই চলে চলে মামা বলে যে একটা সিগারেট লাগাই। পিশাচ বলে না, সিগারেট খাওয়া হবে না, আমরা জায়গায় যাই একবারে, পরে সিগারেট খামুনি দুজন মিলে। তো মামা এটা দেখার পরে, কতক্ষণ দেখার পরে সে পিছনে একটু দেখে ঘুরে এমন জোরে দৌড় দিয়ে একবারে বাড়িতে এসে সে মা গো বলে চিৎকার দিয়ে, মানে দরজার কাছাকাছি, গেটের কাছাকাছি এসে সে পড়ে যায়, ওই জায়গা সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে সে সবাই, নানিও তো দেখেছিল, নানাও আসছিল, সবাই মিলে বের হয়ে তাকে ধরাধরি করে তুলে বাসায় নিয়ে যে তাকে পানি টানি দিয়ে দেয়। সেদিন তার জ্ঞান ফেরে না, পরের দিন সকালে তার জ্ঞান ফেরে, তার শরীরে অনেক জ্বর থাকে। তো সবাই তাকে জিজ্ঞেস করার পরে এই ঘটনা সবাইকে সে খুলে বলে। আর তখন তারপর নানি তাকে ঝাড়ফুঁক করা হয়, বা এলাকার ইমাম বা মসজিদের কাজ
মসজিদের যে ইমাম সাহেব তার কাছ থেকে পানি ভরা আর তাবিজ বা অন্য কিছু এনে তাকে দেওয়া হয়। 2 দিন জ্বর থাকার পরে সেই মামা সুস্থ হয়, তার কোনো বড় রকমের কোনো ক্ষতি হয় না। পরের দিন সকালে সে তার চাচার কাছে যায়, যা বলে, চাচা আপনি কি রাত্রে আমাকে ডাক দিয়েছিলেন? তো চাচা বলে, না রে বাস্তা, কালকে তো আমি তোমারে ডাক দিবারে পারি নাই, আমি তো গেছিলাম কালকে এক জায়গায় তাস খেলার জন্যে। তো চাচা মামা বলে, আমি না তোমাকে বলছিলাম যে মাছ ধরার কথা? চাচা বলে যে মাছ ধরার কথা তো মনেই ছিল না, আমি এক জায়গায় গেছিলাম, ওই জায়গায় যা পরে এক জায়গায় তাস খেলতে খেলতে অনেক রাত হয়ে যায়, পরে আসিনি, আমি ওই জায়গাতেই ছিলাম, আজকে সকালে এলাম, এসে শুনি তোর এই ঘটনা। তো মামা বলে, আমার সাথে কালকে এই অবস্থা হয়েছিল, সব ঘটনা খুলে বলার পরে সে দুজন মিলে বলে যে মাছ ধরতে আর যাব না। এই কথা বলে তারা দুজন কথাবার্তা বলে মামা বাড়িতে চলে আসে। এটা ছিল ঘটনা। তো কেমন লাগলো 3টি ঘটনা? বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের ঘটনাগুলো ভালো লেগেছে। তো ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কারো কাছে যদি ভুতুড়ে ঘটনা বা কারো জানা, কারো কাছ থেকে শোনা, নানা দাদি বা সবার কারো কাছ থেকে যদি কারো শোনা ঘটনা থাকে, আপনারা পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমার ইমেল অ্যাড্রেসটা হলো realhorrorstory@gmail.com। এই ইমেলে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের সাথে ঘটনা লিখে বা রেকর্ড করে, আপনারা যেমন ইচ্ছা পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ঘটনাগুলো আমি প্রচার করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন কোনো পর্বে। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।